নমস্কার। 9ই আগস্ট 2024 সবার সামনে আসে এক গায়ে কাটা দেওয়ার ঘটনা। কলকাতার বিখ্যাত নামকরা হসপিটাল অ্যান্ড মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজের ইমার্জেন্সি বিল্ডিং এর 4 তলায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হলে পাওয়া যায় এক ফিমেল পিজিটি ডক্টরের ডেড বডি। আর সেটা ছিল মাল্টি ইনজুরিড, সেমি নেকড। তার গায়ে হাফ পোশাক ছিল আর হাফ পোশাক ছিল না। তাকে নির্মমভাবে ধর্ষণ করা হয় এবং গলা টিপে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। আর তারপর থেকেই শুরু হয় প্রোটেস্ট। মেডিকেল স্টুডেন্টস, ডক্টরস, সাধারণ মানুষ সবাই, সারা ভারতবর্ষের মানুষ জায়গায় জায়গায় শুরু করে বিক্ষোভ। সবার মুখে শুধু একটাই কথা শুনতে পাওয়া যায়, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ঠিক কি ছিল এই ঘটনার রহস্য, আসুন জেনে নিই আজকের এই ভিডিও। कोलकाता की आरजी कार मेडिकल कॉलेज में लेडी डॉक्टर की रेप मर्डर के मामले The latest updates on the Kolkata rape and murder case. Chaos has broken out at the RJ Car Hospital. কলকাতার নামকরা মেডিকেল কলেজ আরজিকর মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের এক স্টুডেন্ট। তার ডিপার্টমেন্ট ছিল চেস্ট মেডিসিন। ভিকটিম ছিল একজন 31 বছর বয়সী মহিলা পিজিটি ডক্টর, পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি ডক্টর। আমি এখানে ভিকটিমের সরাসরি কোনো নাম নেব না বা ছবিও দেখাবো না, কারণ সেটা হয়তো ইল্লিগাল হতে পারে। তাই 9ই আগস্ট এই ঘটনা সবার সামনে আসার ঠিক আগের দিন, মানে 8ই আগস্ট, ভিকটিম ছিল অন ডিউটিতে। 36 ঘন্টার ডিউটি শেষে তরুণী ডক্টর হসপিটালের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হলে যান। তার সাথে তার বন্ধুরাও ছিল যারা একসাথে ডিউটিতে ছিল। তারপর অনলাইনে রাতের খাবার অর্ডার করে এবং একসাথে রাতের খাওয়া দাওয়া করে। তারপর বেশ কিছু সময় তারা নিজেদের ভিতরে আড্ডা দেয় এবং টিভিতে অলিম্পিকে নীরজ চোপড়ার খেলা দেখে। রেস্ট নেওয়ার জন্য তিনি তেমন কোনো ব্যবস্থা না পেয়ে সেমিনার হলেই শুতে চলে যান এবং রাত 3টের দিকে তিনি ঘুমিয়ে পড়েন। আর পরের দিন সকালে, মানে 9ই আগস্ট, তার ভয়াবহ ডেড বডি পাওয়া যায়। সকাল ঠিক 7:30 থেকে 8টা এর ভিতরে একটা নীল ম্যাট্রেসে তরুণী চিকিৎসকের মৃতদেহটি পাওয়া যায়। আর প্রাথমিক তদন্তে এটা পাওয়া যায় যে তার মৃত্যু ভোর রাত 3টে থেকে 6টার মধ্যেই হয়েছে। প্রথম দিকে পুলিশ এটাকে খুব হালকাভাবে নেয়, তদন্তে একদমই জোর দেয়নি। আর তারপরেই শুরু হয় সারা রাজ্য জুড়ে সমস্ত ছাত্রছাত্রীদের বিভিন্ন হসপিটালে বিক্ষোভ। এবং এরপরেই কলকাতা পুলিশ তড়িঘড়ি করে তাদের তদন্তে জোর দেন। এরপর ওই তরুণী চিকিৎসকের বাড়িতে সংবাদ দেওয়া হয় এই রকম মিথ্যে বলে যে তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এই বিষয়টা নিয়ে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান অরুণাভ দত্তকে জিজ্ঞেস করলে তার কথা অনুযায়ী ভিকটিমের বাড়ি সংবাদটি দিয়েছিল চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সুপার। পরিবারকে প্রথমেই জানিয়ে দেওয়া হলো সুসাইড। আমি তো সেটাও শুনছি। আপনি বলেছেন অ্যাসিস্ট্যান্ট সুপারকে বলতে। হ্যাঁ। আত্মহত্যার কয়েনেসটা দৈপায়ন বিশ্বাস অ্যাসিস্ট্যান্ট সুপারের মুখে দিল কে? এরপর তরুণী চিকিৎসকের বাড়ির লোক যখন আরজিকর হসপিটালে পৌঁছায় তখন তাদেরকে 3 ঘন্টা বসিয়ে রাখা হয়। তাদেরকে তাদের মেয়েকে দেখতে দেওয়া হয় না। এরপর ওই তরুণী চিকিৎসকের পোস্টমর্টম করা হয় এবং সেখানে উপস্থিত রাখা হয় একজন ম্যাজিস্ট্রেট, তরুণীর মা এবং তার 2জন ব্যাচমেটকে। তাদের সামনেই পুরো পোস্টমর্টমটি করা হয় এবং পুরোটা রেকর্ড করা হয়। আর তার থেকেই উঠে আসে সমস্ত শকিং ইনফরমেশন। তরুণী চিকিৎসকের গলার হাড় ভাঙা ছিল, মানে তাকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। তার বডিতে সিমেন পাওয়া যায়। তার প্রাইভেট পার্টসে আঘাতের চিহ্ন ছিল। চোখ, মুখ, ঠোঁট সব জায়গাতে আঁচড় এবং ভয়ঙ্কর আঘাতের দাগ ছিল এবং তার গোড়ালিও ভাঙা ছিল। এইসব থেকে পরিষ্কার বোঝা যায় যে মৃত্যুর আগে এবং পরে তাকে ধর্ষণ করা হয়েছিল। আর এই পর্যায়ে এসে এখনো পর্যন্ত জানা যায়নি যে এটা কে করেছে এবং ঠিক কি হয়েছে। তার মধ্যেই শুরু হয়ে যায় ভিকটিম ব্লেমিং। কলেজ কর্তৃপক্ষ তড়িঘড়ি তাদের দায় ঝেড়ে ফেলতে চাইছিল। আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ তিনি বলেন তরুণী চিকিৎসকের ওই রাতে একা ওখানে থাকাটা বা ঘুমানোটা একদমই ঠিক হয়নি। মানে এক প্রকার তিনি এটা বলতে চেয়েছিলেন যে তরুণী চিকিৎসক মারা গেছে সেটা তার নিজের দোষেই, সে ওখানে গেছিল বলেই সে মারা গেছে। এখানে অপরাধীর বা খুনির কোনো দোষই ছিল না। কি আজব! আর ঠিক এই জন্যই হাজার হাজার কেসের রিপোর্ট হয় না। ভিকটিমরা ভয় পায় যে লাস্টে তাদেরকেই ব্লেমিং করা হবে, তাদেরকেই দোষ দেওয়া হবে যেটা তোর জন্যই হয়েছে। আর এই যে প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, এনাকে 2বার দুর্নীতির দায়ে আরজিকর হসপিটাল থেকে
বদলি করে অন্য হাসপাতালে পাঠানো হয়েছিল। এমনকি র্যাগিং এর সাথে যুক্ত থাকার কথাও আছে এনার। হসপিটালের ফান্ডে গড়মিল, ক্যান্সারের গুরুত্বপূর্ণ ওষুধের রিসার্চ আটকে রাখা, নিজের স্ত্রীর পেটে লাথি মারা, এমন আরো অনেক ঘটনা রয়েছে। মানে এক কথায় বলতে গেলে জঘন্য এক प्रिंसिपल, निकृष्ट प्रिंसिपल। वो बहुत ही करप्टेड आदमी है। वो आरजीकर मेडिकल कॉलेज में स्टूडेंट लोगों को फेल कराना, टेंडर ऑर्डर दे करके 20% कमीशन लेना और ये हॉस्टल वगैरह अलॉटमेंट में पैसा लेना और स्टाफ सिलेक्शन कमीशन, मतलब आरजीकर में जो भी काम होता था, पोस्टिंग हो, ट्रांसफर हो, हाउस स्टाफशिप हो, सब जगह वो पैसा खाते। आज तक बांगलार काছে একটা ভয়েস রেকর্ডিং উঠে আসে, যেটা শুনলে আপনার হাড় হিম হয়ে যাবে। সেই ভয়েস রেকর্ডিং আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি ওখান থেকে শুনে নেবেন যে এই প্রিন্সিপাল সন্দীপ ঘোষ কতটা জঘন্য, কতটা নিকৃষ্ট ব্যক্তি ছিলেন। এই হসপিটালের ভিতরেই সেক্সুয়াল র্যাকেট চলতো। স্টুডেন্টদেরকে পাস করিয়ে দেওয়ার জন্য তাদের কাছ থেকে টাকা নিতেন। যখনই কোনো স্টুডেন্ট এনার বিরুদ্ধে কথা বলতে যায়, সেই স্টুডেন্টকে ইনি ফেল করিয়ে দেন। তরুণী চিকিৎসক কোনোভাবেই হয়তো কিছু না কিছু জেনে গেছিল, তার জন্যই তাকে প্রি প্ল্যান করে মেরে ফেলা হলো। আপনি সমস্ত কিছু বুঝতে পারবেন আজ তাক বাংলার এই রেকর্ডিং শুনলে, যেটা আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, শুনে নেবেন। এই কেসের একজন মেন অপরাধী ধরা পড়ে কলকাতা পুলিশের হাতে 9 আগস্ট হসপিটালের সিসিটিভি ফুটেজের পর্যালোচনার মাধ্যমে। যে অপরাধী ধরা পড়ে তার নাম সঞ্জয় রায়। এই সঞ্জয় রায় ছিলেন কলকাতা পুলিশের একজন সামান্য সিভিক ভলেন্টিয়ার। নামে সামান্য একজন সিভিক ভলেন্টিয়ার, কিন্তু এই সঞ্জয়ের চলাফেরা চালচলন ছিল একজন উচ্চপদস্থ কর্মচারীদের মতো, যেন তিনি নিজেই কলকাতা পুলিশের একজন বড় সড়ো কোনো অফিসার। এই সঞ্জয় কলকাতা পুলিশের ব্যারাকে থাকতো, যেখানে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের আর্ম ফোর্স থাকতো, যেখানে অন্য কারোর ঢোকার কোনো অনুমতি ছিল না, সেখানে এই সঞ্জয় থাকতো। ব্যক্তিগত কাজে পুলিশের মোটরসাইকেল ব্যবহার করত। মোটরসাইকেলের সামনে কলকাতা পুলিশের লোগো লাগানো থাকতো। সঞ্জয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং এর অভিযোগ আছে। সঞ্জয়ের ছোটবেলাকার এক বন্ধু রবি শঙ্কর নামের এক ব্যক্তি বলেন, তার কাছ থেকে নাকি কলকাতা পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে 2,20,000 টাকা নিয়েছিল সঞ্জয়। এমন ভাবে নাকি আরো অনেকের কাছ থেকে টাকা নিত। সঞ্জয়ের মা বলেন তার ছেলেকে নাকি ফাঁসানো হয়েছে, সে এমন কাজ করতেই পারে না, সে নির্দোষ। ওর পিছনে তো কেউ নেই, একাই ছিলেন। ভালো ছিল মানুষ, যে এত খারাপই করে দেবে। চরিত্র খুব ভালো ছিল, রূপ চেহারা সব ছিল। বেঁধে রাখতাম, থাকো আমার কাছে, যা খাবো তাই খাবে। যেমন ভাবে আমি ওকে জন্ম দিয়ে বড় করেছি, আমার ছেলে মেয়ের মতন সবাই তো মিস্টার। এই যে আমি ডিমটা করলো না, আমিও নিজের চিন্তা করছি, আমি মানা করি ডিম করো না, কে কি করে দেবে। মানুষের চোখে তো ভালো পাবে না যে আমার ছেলে তো এত খারাপ ছিল না। আমার ছেলেকে মদ খাওয়ালো, খাইয়ে এসব লুটানো, ওনাদেরও হবে একদিন। আমার চোখের জল বেকার যাবে না। এই সঞ্জয় রায়ের চাকরি হয় প্রথমে কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্টে, কিন্তু সেখানে সে জয়েন করেও একদিনও ডিউটি করেনি। উল্টে নেতা মন্ত্রী বা পুলিশের উপর মহলের ক্ষমতায় তিনি তার ট্রান্সফার করিয়ে নেন ওয়েলফেয়ার ডেভেলপমেন্টে। সেখান থেকেই আরজিকর হাসপাতালে মাঝে মধ্যেই আসা যাওয়া ছিল তার। বিভিন্ন রোগীকে অ্যাডমিট করাতো। সে কারণেই এখানকার খুঁটিনাটি সমস্ত কিছু সঞ্জয় জানতো। কে কখন কোন রুমে থাকে, কে কখন কি করছে, সবকিছুই ছোটখাটো জিনিস সঞ্জয়ের জানা ছিল। সিসিটিভি ফুটেজে মোট 4 জনকে ওই রাতে দেখা যায়। তার মধ্যে 3 জনকে জিজ্ঞাসা করা হলে তারা বলেন তারা রোগীর বাড়ির লোক, এবং তাদের কথাবার্তা শুনে তাদেরকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু একজন ব্যক্তি, এই সঞ্জয়, তার কথা শুনে সন্দেহজনক মনে হয়েছিল। সঞ্জয়কে 9 আগস্ট মধ্যরাত আনুমানিক 3টের দিকে দেখা যায় চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট হয়ে সেমিনার হলের দিকে ঢুকতে। প্রায় 40-45 মিনিট পর সঞ্জয় সেমিনার হল থেকে বেরিয়ে যায়। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে সঞ্জয়কে দেখা যায় ভোর ঠিক 4:37 নাগাদ সে হসপিটাল থেকে বেরিয়ে যাচ্ছে। সকালে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তার সন্দেহজনক কার্যকলাপ দেখে তাকে আটক করে, এবং 9 আগস্ট সন্ধ্যাবেলা দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সঞ্জয়কে অ্যারেস্ট করে কলকাতা পুলিশ। সঞ্জয়কে এখানে অপরাধী বিবেচিত করার আরেকটি বিশেষ বড় কারণ ছিল তার একটা ব্লুটুথ হেডফোন। সঞ্জয় যখন সেমিনার হলে ঢুকেছিল তার গলায় একটা হেডফোন ছিল, কিন্তু সে যখন সেমিনার হল থেকে বেরিয়ে যায় তখন সেই হেডফোনটি তার কাছে ছিল না, এবং সেই হেডফোনটি পরে পাওয়া যায় সেমিনার হলে তরুণী চিকিৎসকের ডেড বডির কাছে। পুলিশ হেডফোনটিকে কানেক্ট করে এবং বুঝতে পারে সেটি সঞ্জয়ের। পুলিশের কথা অনুযায়ী আরও পাওয়া যায় যে সঞ্জয় নাকি ওই রাতে ওখান থেকে বেরিয়ে চলে যাওয়ার পরদিন নাকি সে তার
জামা কাপড় ধুয়ে ফেলার চেষ্টা করেছিল যাতে দাগ লুকোতে পারে, কিন্তু তার জুতোয় নাকি রক্ত লেগেছিল, তার মোবাইলে নাকি পর্নোগ্রাফি অশ্লীল ভিডিও ছিল। এরপর কলকাতা পুলিশের কথা অনুযায়ী সঞ্জয় নাকি তার দোষ স্বীকার করে নেয় এবং শিয়ালদা হাইকোর্ট তাকে 14 দিনের পুলিশ কাস্টাডিতে দিয়ে দেয়। এই পর্যন্ত শুনে তো মনে হবে যে গল্প তো তাহলে শেষ, অপরাধী তো ধরা পড়েছে, কিন্তু না, ভাবুন একবার, ঠিক 45 মিনিট সেমিনার হলে যাওয়া, আবার সেখান থেকে এমন একটা জঘন্য কাজ করে বেরিয়ে আসা, এটা কি সঞ্জয়ের একার পক্ষে সম্ভব? না, আরও কেউ ছিল সেখানে, যেখানে সঞ্জয় ঘটনার সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিল। এখানে আরেকটা কথা বলতে চাইবো, ডেসক্রিপশন বক্সে যে রেকর্ডিংয়ের ক্লিপটা দেওয়া আছে, ওই রেকর্ডিং ক্লিপ অনুযায়ী এখানে এই তরুণী ডাক্তারের সঙ্গে তার যারা সঙ্গীরা ছিল তারাও নাকি এই জঘন্য কাজের সঙ্গে জড়িত থাকতে পারে, এবং তার মধ্যে আরেকটা মেয়েও ছিল। এটা যাচাই করেনি আজতাক বাংলা, বা আমিও জানি না। এখানে পুলিশের তদন্ত নিয়েও কথা ওঠে যে কেন তারা প্রথমে এটাকে আত্মহত্যার ঘটনা বলে চালাচ্ছিল, আর এত নামী কলেজের একজন প্রিন্সিপাল হয়ে এমন মন্তব্য কিভাবে করতে পারলেন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ? কলেজের নাম খারাপ হওয়ার ভয়ে কি এই বিষয়টাকে প্রথমে ধামাচাপা দিতে চাইছিল সবাই? আর এই কেসের ইনভেস্টিগেশন চলাকালীন তার মধ্যেই দেখা যায় একটা শকিং ঘটনা। যে সেমিনার হলে এই ঘটনা ঘটে তার পাশের একটা দেয়াল ভাঙতে দেখা যায় রিনোভেশনের নাম করে। যেখানে ইনভেস্টিগেশন চলাকালীন যেখানে মার্ডার হয় সেখানে কারোর যাওয়ার অনুমতি থাকে না, কোনো কাজ করার, কোনো কিছু করার অনুমতি থাকে না। তাহলে কি এখানেও প্রমাণ লোপাটের চেষ্টা করা হচ্ছিল? একটা কথা সমস্ত মিডিয়ায়, সমস্ত জায়গায় বারবার বলা হচ্ছে, সঞ্জয় রায় ধরা পড়লো পুলিশের জালে। আচ্ছা, এই সঞ্জয় রায়ের মতো একজন ধূর্ত, সে এমন জঘন্য কাজ করে পালিয়ে যেতে পারতো না? সে পালিয়ে না গিয়ে এত তাড়াতাড়ি পুলিশের জালে ধরা দিয়ে দিল। সঞ্জয় রায় যে অপরাধ করেছে সেটা কি পুলিশ আগে থেকে জানতো না? সে একজন সামান্য সিভিক ভলেন্টিয়ার হয়ে কলকাতা পুলিশের 4th ব্যাটালিয়নের ব্যারাকে থাকতো, এটা কি পুলিশ জানতো না? অন্যান্য মহিলা সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশদেরকে উত্তপ্ত করতো, সেটা কি পুলিশ জানতো না? পুলিশ না হোক ওই হাসপাতালের কেউ এটাকে টের পায়নি, কোনো জুনিয়র ডাক্তাররা এটাকে টের পায়নি। যদি টের পেয়ে থাকে নিশ্চয়ই তারা কমপ্লেন করেছে, তারপরেও কিভাবে তার হসপিটালে এমন যাতায়াত ছিল? এখানে টিভি তারকা আর বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে বলেন মুখ্যমন্ত্রী নাকি তার দলের পুলিশ দিয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করছেন। অন্যদিকে যেখানে পশ্চিমবঙ্গের সিএম মমতা ব্যানার্জিকে এই ঘটনা নিয়ে প্রথম দিনেই ঘোর নিন্দা করতে দেখা যায়। এই ঘটনা যেদিন ঘটে সেদিন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম। এই খবর শোনা মাত্রই তিনি দোষীকে ধরা এবং কঠোর শাস্তির কথা বলেন। এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে। অন্যদিকে একজন ডক্টর সৌরভ দত্ত, তার কথা অনুযায়ী আরজি করের প্রিন্সিপাল সন্দীপ ঘোষ রিজাইন করেন এই ঘটনার পর, এবং সেই জায়গায় পশ্চিমবঙ্গের সিএম এটা বলেন যে সন্দীপ ঘোষ নাকি দুঃখ পেয়ে রিজাইন করেছে। মুখ্যমন্ত্রী বলেন ওর রেজিগনেশন আমরা নেব না, ওকে আমরা অন্য জায়গায় পাঠিয়ে দেব। এখানে ডক্টর সৌরভ দত্ত বলেন কোনো মেডিকেল কলেজে এমন সমাজ বিরোধী একজন ব্যক্তিকে যেন ঢুকতে না দেওয়া হয়। 3 বছর তার আগে ওখানে প্রিন্সিপাল ছিলেন শুদ্ধোধন বটকব্যাল, এবং তার সময়ে পূর্ব ভারতের সর্বশ্রেষ্ঠ মেডিকেল কলেজের তকমা পেয়েছিল আরজি কর মেডিকেল কলেজ। বিগত 3 বছর ধরেও আরজি কর মেডিকেল কলেজ খবরের শিরোনামে। কিসের জন্য না, প্রিন্সিপাল লাথি মেরে ধর্নারত স্টুডেন্টদের গায়ের উপর লাথি মেরে বেরিয়ে গেছেন তার জন্য। তার সাথে বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে দুর্নীতির কারণে, কখনো নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার করে লোকজনকে জায়গা দিয়ে স্টল পাইয়ে দেওয়ার জন্য, আর্থিক কেলেঙ্কারির জন্য, ছেলে মেয়েদের ভিন্ডিকটিভ হয়ে যারা তাকে সমর্থন করে না তাদেরকে ফেল করানোর জন্য, এবং তার পোষা কিছু ছাত্র যারা কলেজে মাতব্বরি দাদাগিরি করে পুরো কলেজটাকে একটা শ্মশানের মতো জায়গায় পরিণত করেছে, তার জন্য আজ আরজি কর মেডিকেল কলেজ বিখ্যাত। ক্ষেত্রে আমি ওনাকে ডাক্তার বলবো না, তাহলে আমরা নিজেদিকে ডাক্তার বলতে পারবো না। সেই সন্দীপ ঘোষ আজকে নাটক করলেন, তিনি রিজাইন করেছেন। তার নাকি এত অন্তরের ব্যথা ডাক্তারদের এই, এবং তাকে যেভাবে করা হচ্ছে, ওনার রিজিগনেশন। আবার আমি শুনলাম মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ও খুব দুঃখ পেয়েছে, ওর রেজিগনেশন আমরা নিচ্ছি না, ওকে আমরা অন্য জায়গায় পাঠাবো। আমি এখান থেকে বলছি, আমি অবশ্য যদিও জেপিডির সাথে কথা বলিনি, আমাদের ডিম্যান্ড
কোনো রেজিগনেশন, কোনো পদক বদলি নয়। তো দূরের কথা, স্যাক হিম। এবং আমার বিনীত অনুরোধ প্রত্যেকটা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে, কোন মেডিকেল কলেজে এই দুর্নীতি, এই সমাজ বিরোধী ব্যক্তিটাকে আপনাকে ঢুকতে দেবেন না। যদি তার জন্য যত রকম বড় আন্দোলন করতে হয় আমরা করতে রাজি। এরপর 13ই আগস্ট কলকাতা হাইকোর্ট এই কেসের দায়িত্ব দেয় সিবিআইকে। এটা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি বলেন, সিবিআই কিচ্ছু করতে পারবে না, এটা নিয়ে কোনো বিচারই হবে না। প্রিন্সিপাল সন্দীপ ঘোষ, যার নামে বারবার দুর্নীতির অ্যালিগেশন আনা হয়েছে, কেন তার উপরে পুলিশ আজ পর্যন্ত একটাও কেস করেনি? তার মানে কি সত্যি এখান থেকে এটা ধরে নেওয়া যায় যে সন্দীপ ঘোষকে আটকালে সরকারের কোনো রকম লস বা পুলিশের লস? 12ই আগস্ট পদত্যাগ করার পর সন্দীপ ঘোষ মোট 6 বার ভিকটিমের নাম প্রকাশ করেছিল। তারপরেও কলকাতা পুলিশ কেন ওনার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি? বরং মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষের রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে তাকে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিযুক্ত করে দিয়েছে। একটা লোক আজকে যে প্রেস কনফারেন্স উনি করেছেন, প্রেস কনফারেন্সে নির্যাতিতার নাম বলে দিলেন তিনি। নাম বলা মানে 72 অফ ভারতীয় ন্যায় সংহিতা হিসাব মতো তার 2 বছর পানিশমেন্ট হওয়া উচিত। তাকে অবিলম্বে অ্যারেস্ট করা উচিত ছিল, না করে কি করলো, তাকে রিওয়ার্ড পোস্টিং দেওয়া হলো আরেকটা মেডিকেল কলেজে। 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। ঠিক তার আগের দিন রাতে মানে 14ই আগস্ট সারা রাত সমস্ত বাংলা জুড়ে একটা মহা মিছিল করেন 8 থেকে 80 সবাই, যেটা ছিল মেয়েরা রাত দখল করো। সেই মিছিলে মেয়ে ছেলে নির্বিশেষে যোগদান করেছিল। শুধুমাত্র একটাই চাওয়া, উই ওয়ান্ট জাস্টিস, আমরা বিচার চাই। ভারতবর্ষের একটা নামকরা হসপিটালের ডক্টর হত্যার বিচার চেয়ে যেখানে সমস্ত দেশের মানুষ আন্দোলনে নেমেছে, সেখানে সেই আন্দোলন বাধা দিতে চাইছিল কোনো এক দল। আমি এখানে এক দল মানে কোনো পার্টির কথা বলছি না, এখানে আবার কেউ ভুল ভাববেন না। কোনো এক দল মানে একদল গুন্ডা হতে পারে। যে ধর্ষণ নিয়ে এত বড় আন্দোলন, সেই ধর্ষণের অপরাধীকে সিস্টেমেটিক্যালি বাঁচানোর চেষ্টা করা হচ্ছে, তাহলে আমার আপনার মতো সাধারণ মানুষের তো বিচারই হবে না। আপনার কি মনে হয়? মেয়েদের রাত দখলের রাতে হসপিটালে হামলা হয়, পুলিশের গাড়ির উপর হামলা হয়, রাজ্যের পুলিশের শরীর থেকে রক্ত ঝরছে, ডাক্তাররা ভয়ে লুকোতে থাকে, বিভিন্ন জায়গায় মেয়েদের হোস্টেলে ঢোকার চেষ্টা করা হয়, যে মেয়েরা রাত দখল করতে গিয়েছিল তাদের উপরে অ্যাটাক হয়। প্রশ্ন হলো, এরা কারা? এরা কি প্রমাণ লোপাটের জন্য এসব করছিল? এগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সাধারণ মানুষ বিচার পাবে কি পাবে না সেটা কিছু বাছাই করা মানুষই ঠিক করে দেবেন। এখন প্রশ্ন থেকে যায় যে তরুণী চিকিৎসক কি সত্যিই বিচার পেতে পারে? আমি জানি না। আসল অপরাধী কি সত্যি ধরা পড়বে সেটাও ধোঁয়াশা। এই সব কিছুর উত্তর শুধু সময়ের অপেক্ষা। আপনার কি মনে হয় কোনো বড় লেভেলের কাউকে বাঁচানোর জন্য কি এই কেসটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। যারা জানে না তাদেরকে জানান। শুধুমাত্র আমরা চাই সঠিক বিচারের জন্য।